আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যেই সাজেশন এবং গাইডলাইনমূলক ক্লাসে। আপনাদের সাথে আছি আমি হিতেশামুল আলম মারুফ। আজকে হচ্ছে আমাদের আপনারা জানেন ইতিমধ্যেই 200 দিনের যে রুটিনটা আছে নতুনদের প্রস্তুতির জন্য, 47তম এবং 48তম বিসিএস প্রিলিমিনারির প্রিপারেশন নিচ্ছেন যারা, তাদের কথা মাথায় রেখে আমরা 200 দিনে পুরো সিলেবাসটা কভার করে পুরো সাবজেক্টিভ যে টপিকগুলো সেগুলো ছোটো ছোটো টপিকে ভাগ করে 200 দিনে পুরো সিলেবাস কভার করার মতো আমাদের যে রুটিনটা, সেটা আপনারা অনেকেই সেটাতে এক্সাম দিচ্ছেন। অলরেডি 17ই ডিসেম্বর থেকে আমাদের যে নতুন রাউন্ডের এক্সাম শুরু হয়েছে এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার উপরে কিন্তু 27শে ডিসেম্বর আসছে, 27শে ডিসেম্বর সেটার উপরে পরীক্ষা হবে। সো আপনারা জানেন যে এই এক্সক্লুসিভ আমাদের এই ক্লাসগুলো মূলত একেবারেই নতুনদের জন্য, যারা কনফিউশনে থাকেন যে এত বড় টপিক থেকে কি পড়বো, কোন সোর্স থেকে পড়বো, এই টপিক রিলেটেড প্রিভিয়াস কোশ্চেনগুলো কী আছে, সাজেশনটা কেমন হবে, অ্যানালাইসিস কীভাবে করব, ইত্যাদি ইত্যাদি এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখে মূলত আমরা আমাদের এই ক্লাসটাকে ডিজাইন করেছি। সো গত যেই ক্লাসটা ছিল, গত 26 তারিখের পরীক্ষার জন্য যেই ক্লাসটা ছিল সেটা আপনারা দেখেছেন যে সেখানে আমরা প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করে একেবারে উপমহাদেশে যে ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত আমরা পড়েছি। সো এই টপিকে যেটা থাকবে, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন এবং ইংরেজ শাসন আমলে যে ইংরেজরা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস করেছে, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, তারপরে হচ্ছে যে আরও ডিফারেন্ট কাইন্ডস অফ জিনিস তারা করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইংরেজ শাসক ছিলেন এবং উপমহাদেশে যে আন্দোলনগুলো হয়েছে, তিতুমির ছিলেন, হাজী শরীয়তুল্লাহ ছিলেন তারা, এবং ওভারঅল যেই উপমহাদেশের ইতিহাস সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে আজকের এই টপিকের বিষয়। সো আমরা যেটা করে থাকি এই ক্লাসগুলোতে, আমরা চেষ্টা করব যে মূল টপিকগুলো আপনাদেরকে দেখাই দিতে। উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, তারপরে বাংলায় ইংরেজদের চূড়ান্ত আধিপত্য সূচনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনামল, এই টপিকগুলো আমরা দেখাবো। দ্যাট মিনস যে এই টপিকগুলো হচ্ছে ওভারঅল যেই আজকের মূল টপিক, সেই টপিকটার কি পার্টস হচ্ছে এইটা, এবং এই কি পার্টসের কোন জায়গাগুলো পড়বেন, কোন জায়গাগুলো বাদ দিবেন, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। বিকজ জেনারেল নলেজে আপনার টপিক হচ্ছে অনেক বেশি এবং পড়ার অনেক কিছু আছে, চাইলে আপনি এগুলো সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না। সো এইটাকে আপনাকে অর্গানাইজ কীভাবে আপনি করবেন, কীভাবে জিনিসটাকে সাজাবেন, গোছাবেন, সেই জন্যই আপনাকে আমি হেল্প করার জন্য মূলত আমরা এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি। এবং এই রিলেটেড প্রিভিয়াস যে কোশ্চেনগুলো সংশ্লিষ্ট সেগুলো আপনাদের পাশাপাশি টপিক বেজ আমরা দেখিয়ে দিচ্ছি। এতে করে যেটা হচ্ছে যে আপনি একটা দিকে ধারণা পাচ্ছেন যে এখান থেকে কী কী বিসিএসে প্রশ্ন আসছে, পাশাপাশি আপনার জন্য আমি টপিকগুলোকে আপনাকে কিছুটা কী করে দিচ্ছি, সামারি করে দিচ্ছি। সো আমার এই ক্লাসটা আজকে করে যখন আপনি 27 তারিখে এক্সামে অংশ নেবেন, তখন এটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং এক্সামে নেওয়ার পরে, এক্সামটা দেওয়ার পরে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আপনার কোথায় স্ট্রেংথ, কোথায় উইকনেস, কোন টপিকগুলো আপনাকে আবার রিভিশন করতে হবে, কোন টপিকগুলোতে আপনি মোটামুটি ঠিক আছেন, এগুলো আপনি একটা নিজেকে যাচাই করতে পারবেন। সো আমরা দেখে নিই, ফোর্ট উইলিয়াম দুর্গ, বাংলায় দ্বৈত শাসন ইত্যাদি থাকবে এই টপিকগুলো। তো সাথে বিগত সালের প্রশ্নাবলী এবং ওভারঅল যে দিক নির্দেশনা এবং পড়ার যে সোর্স, সেগুলো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আশা করছি এই ক্লাসটা থেকে আপনারা উপকৃত হবেন এবং এটার পরে যে নেক্সট এক্সামটা আপনারা অংশ নেবেন সেটা থেকে মূলত আপনার মূল যেই পড়াশোনার ক্ষেত্রে সুবিধা, সেইটা আপনি আদায় করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন আমরা এর আগে দেখেছিলাম যে পলাশির যুদ্ধ পর্যন্ত ছিল আগের পার্টটাতে। এই পার্টে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে যে আমাদের উপমহাদেশ এবং এই অঞ্চলটার যেই ইয়েটা, এখানে যে ইউরোপীয়রা যে আসা শুরু করে যে সময়টা থেকে, প্রথমে তো এসেই তো তারা আসলে পলাশির যুদ্ধের মতন সিচুয়েশন ফেস করে নাই, বা আসার পরপরই তাদের যে শক্ত মাটি ছিল পায়ের নিচে, তা না। কিন্তু তারা ফার্স্টে আসছে, এসে হচ্ছে যে বণিক বেশে আসছে। কারা কারা আসছে? ইউরোপীয়দের মধ্যে সবার আগে আসছে হচ্ছে যে পর্তুগিজরা আসছে, বা তার আগে ডেনমার্কে এটা আসছে। সো এইভাবে তারা আসতে থাকে, ফরাসিরা আসতে থাকে। ফরাসি এবং ইংরেজ এরাই ছিল সবচেয়ে বেশি প্রভাবশালী, পর্তুগিজরাও অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল এবং এখনও তাদের চিহ্ন আছে পুরো উপমহাদেশ জুড়ে তারা যে এখানে ছিল। সো পর্তুগিজরা, ডেনমার্কেররা, হল্যান্ডেররা, ওলন্দাজ, ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে তারা বাণিজ্যের উদ্দেশ্যে এই 15 শতকের দিকে তারা ভারত এবং বাংলাতে আসতে থাকে। এবং এই বাংলা পার্টিকুলারলি ছিল ওয়াজ ভেরি রিচ, ওয়াজ ভেরি ইকোনমিক্যালি ভেরি সলভেন্ট ছিল এবং এটার প্রতি তাদের একটা ইয়ে ছিল। আজকে যেরকম আমরা আমেরিকা বা ইউরোপের যেরকম আমরা ভাবি ভাগ্য উন্নয়নে, আমরা যেরকম সেই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করি,
বা ইউরোপে যাওয়ার চেষ্টা করি। সো সেরকমভাবে তারাও এই অঞ্চলে এবং আমাদের এইখানকার জিডিপি তাদের জিডিপি সেম ছিল বা কোনো কোনো জায়গাতে বেশি ছিল, অনেক বেশি ছিল কিছু কিছু সেক্টরে। সো তারা এখানে আসতে থাকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যায়ক্রমে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি পর্তুগিজদের এই যে ভাস্কো দা গামা 1498 সালের 27 মে উপমহাদেশে আগমন করেন। আমি আবার রিপিট করছি যে এই ক্লাসটা করেই যে আপনি পরীক্ষায় অংশ নেবেন তা না, কিন্তু এই ক্লাসটা হচ্ছে যে আপনার জন্য একটা আই ওপেনার, অর্থাৎ আপনি কী কী পড়বেন সেটা আপনাকে আমি অ্যাড্রেস করে দিচ্ছি, কোত্থেকে পড়বেন সেটাও করে দিচ্ছি। আপনার এই ক্লাসটার আপনাকে আমি সামারি এবং টপিকগুলো আপনাকে গুছিয়ে দিচ্ছি, এগুলো আপনি পড়বেন, পড়ে তারপর আপনি পরীক্ষায় অংশ নেবেন। অনেকেই আছেন জাস্ট না পড়ে পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরীক্ষা খারাপ করছে, তারপর তার কনফিডেন্সটা লুজ হয়ে যাচ্ছে। সো এটা যেন না হয়, আপনি আগে একটু প্রিপারেশন নেন, প্রিপারেশন নিয়ে তারপরে আমাদের এই ডেইলি কুইজ বাটন সেটাতে আপনি অংশ নেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আপনার এখনকার সিচুয়েশনটাকে। এবং আপনি পড়াশোনায় আপনাকে সিরিয়াস হতে হবে, আপনাকে পড়তে হবে, এই জিকে এই টপিকগুলো আপনাকে ডেফিনেটলি পড়তে হবে। শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস বা শুধুমাত্র হচ্ছে সামারি, লেকচার সামারি, এটা ইটস নট ইম্পর্টেন্ট, আই মিন নট এনাফ। ইউ হ্যাভ টু রিড অ্যাক্রস দ্য টেক্সট, আপনাকে যে বোর্ড বইগুলো পড়তে হবে, তারপরে আরও যেই রিসোর্সগুলো রয়েছে, প্রয়োজনে ভালো আপনি অন্যান্য ইয়েও পড়তে পারেন। এবং আমাদের কিন্তু এই টপিকগুলোর উপরে আমি বারবার বলবো বা বলে যাচ্ছি, আমাদের অ্যাপের যে আপনারা যদি ঘাটাঘাটি করেন আমাদের ভিডিও সেকশন এবং পিডিএফ সেকশনে বাটন ওয়াইজ জিকেপিডিয়া বাংলাদেশ বিষয়াবলী বাটনে আপনি এগুলো সব ডিটেলস আপনি আমাদের পিডিএফে পেয়ে যাবেন। আচ্ছা, সো পর্তুগালের অধিবাসীরা পর্তুগিজ বা ফিরিঙ্গি নামে পরিচিত। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা প্রথম বাংলাতে আসেন। সো তারা কত সালে আসছে, প্রথম কারা আসছে এইটা গুরুত্বপূর্ণ। তাদের কোথায় কোথায় তারা কুঠি স্থাপন করে এইটা একটু দেখবেন। তারপরে ওলন্দাজরা আসে, তাদের সম্পর্কে তারা যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1602 সালে আসে। তারপরে হচ্ছে যে তারা শেষমেশ তারা ইংরেজদের কাছে তার প্রভাব আধিপত্যের যে লড়াই সেখানে তারা পরাজিত হয়। দিনেমাররা আসে ওলন্দাজদের মতোই, যে ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার। অনেক সময় প্রশ্ন আসে যে দিনেমার কাদেরকে বলা হতো। সো ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হতো। তারা ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। তাহলে পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার দেখলাম। ইংরেজরা আসে। ইংরেজরা হচ্ছে যে 15 বছর মেয়াদী একচেটিয়া বাণিজ্যের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এটা সনদ লাভ করে। তারপরে শাহ সুজার অনুমতি নিয়ে তারা একটা বাণিজ্য কুঠি স্থাপন করে। তারপরে তারা সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে উপস্থিত হয় এবং 1612 সালে তারা সুরাটে বাণিজ্য স্থাপন করে। এরপরে তারা 1765 সালে অর্থাৎ পলাশী যুদ্ধের পরে তারা দেওয়ানি লাভের পর ইংরেজরাই মূলত বাংলার শাসক। এই যে মীর জাফরের পরে মীর কাসিম সম্ভবত, তাদেরকে দিয়ে যে বক্সারের যুদ্ধ ইত্যাদি হওয়ার পরে তখন তারা আলটিমেটলি তাদের যেটা দুর্বিসন্ধি ছিল তারাই শাসন এবং শোষণ শুরু করে। এবং ফরাসিরা আসে। ফরাসিরা হচ্ছে যে তারাও ইংরেজের সাথে প্রতিযোগিতা টিকতে না পেরে তারা একটা সময় চলে যায়। ইনফ্যাক্ট পলাশীর যুদ্ধে কিন্তু ফরাসিরা সিরাজউদ্দৌলার পক্ষেই ছিল। রাইট। সো এই আধিপত্যের চূড়ান্ত সূচনাটা হয়েছে পলাশীর যুদ্ধের মধ্য দিয়েই। পলাশীর কাননে আমের বাগানে 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়। মীর জাফর তার মীর জাফরি করে সেই যুদ্ধে। তারপরে হচ্ছে যে মীর কাসিম পরবর্তীতে সে যখন প্রতিবাদ করে মীর জাফরের পরে, যখন তাকে ইংরেজরা ক্ষমতায় বসে, তখন তার সাথে তাদের ইয়ে হয়, হ্যাঁ। এবং বক্সারের যুদ্ধে মেজর মনরোর হাতে তিনি পরাজিত হন। এইভাবে আস্তে আস্তে ইংরেজদের হাতে চলে গেল ক্ষমতাটা। এই বিষয়গুলো পড়বেন, এই হিস্ট্রিটা, ওভারঅল যেই মৌলিক হিস্ট্রিটা। এরপরে ইংরেজদের যে বিভিন্ন শাসন আমলের উল্লেখযোগ্য দিক, যেমন তারা বাংলায় দ্বৈত শাসন, অনেক সময় আসে যে দ্বৈত শাসন কে চালু করছেন, চিরস্থায়ী বন্দোবস্ত কে করছেন, এই ধরনের প্রশ্নগুলো আসে। লর্ড হার্ডিং, লর্ড কার্জন যেই এরা আছেন, তারা কোন সময় ছিলেন, বঙ্গভঙ্গ কার সময় হয়েছে, বঙ্গভঙ্গ রদ কার সময় হয়েছে, এই যে গুরুত্বপূর্ণ মাইলস্টোনগুলো, এই সময়কার যে শাসক গভর্নর যারা ছিলেন, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি গত ক্লাসে বলছিলাম যেগুলো নোট করবেন আপনারা, হ্যাঁ। আলাদা আপনি যখন বই পড়বেন বিভিন্ন সোর্স থেকে, তখন এই ইনফরমেশনটা যেগুলো আমি দেখাচ্ছি, যেই শিরোনামগুলো এগুলো রিলেটেড আমি যেগুলো বলছি সেগুলো আপনারা নোট করে নেবেন। বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ 1765 সালে তিনি এই দ্বৈত শাসন তিনি ব্যবস্থা প্রবর্তন করেন। এরপরে হচ্ছে 76-এর মন্বন্তর ঘটে 1770 সালে, এটা অনেক সময় প্রশ্ন আসে। এই সময় ইংরেজ গভর্নর ছিলেন কার্টিয়ার এবং এই দুর্ভিক্ষে প্রায় 1/3 মানুষ কিন্তু মারা যায়। চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি, লর্ড কর্নওয়ালিসকে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত এবং সুসংগঠিত করতে 1786 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের গভর্নর জেনারেল এবং সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়।
তো 1793 সালে অনেকবার এরা পরীক্ষাতে আসছে বিভিন্ন এক্সামে, বিসিএস ছাড়াও অন্যান্য এক্সামে, যে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, রাইট, লর্ড হেস্টিংস আরেকজন গুরুত্বপূর্ণ। রাইট, 10 সালা বন্দোবস্তকে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত বলে 1793 সালে ঘোষণা করেন। সো দেখেন, গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসক লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড মাউন্টব্যাটেন, তারপরে হচ্ছে যে র্যাডক্লিফ ছিল শেষের দিকে, লর্ড চেমসফোর্ড, লর্ড মিন্টো, মিন্টো কমিশন, তারপরে হচ্ছে যে রিপন, লর্ড ক্যানিং, তারপর ওয়ারেন হেস্টিংস, ওয়েলেসলি। দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট রুলার্স, এবং তাদের সময়ের উল্লেখযোগ্য তাদের যে দু একটা ইনসিডেন্ট ছিল সেগুলো আপনারা একটু অবশ্যই দেখে নেবেন এই শাসকগুলোর সংক্রান্ত। সো বাংলাদেশ কর্ম কমিশন সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা বিগত সালের যে কিছু প্রশ্ন এই টপিকগুলো নিয়ে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে কারা, কোথায় বিদ্রোহ শুরু হয়? বর্ধমান জেলাতে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন হচ্ছেন লর্ড ডালহৌসি। তারপরে ইউরোপীয়দের ভারত আগমনের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক। উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড রবার্ট ক্লাইভ। পর্তুগিজরা ভারত উপমহাদেশের কোন বন্দরে প্রথম আসে? তারা কালিকট বন্দরে প্রথম আসে। এই যে দেখেন, আমি বলতেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসে অনেক সময়। কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? দিনেমার বলা হয় হচ্ছে ডেনমার্কের অধিবাসীদের। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? এটি গঠিত হয় জানেন 1600 সালে। এরপরে বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি। সো যেটা বলতেছিলাম যে এই ধরনের লর্ডগুলো রিলেটেড প্রত্যেকেরই কিছু সিগনিফিক্যান্ট বা সিগনেচার ডিড আছে, সেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আসে। সো এর মধ্যে আরও কিছু জিনিস মিসিং হয়েছে, যেমন ধরেন তিতুমিরের বিষয়টা আছে, হাজী শরীয়তুল্লাহ, অর্থাৎ আমাদের এই উপমহাদেশে যে ইয়েগুলো ছিল স্বাধিকার যে আন্দোলন, আমরা যদি সিপাহী বিদ্রোহ থেকেই শুরু করি, সিপাহী বিদ্রোহ 1857 সালে সিপাহী বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে বঙ্গভঙ্গ রদ 1905-এ, এটা 1911-তে বঙ্গভঙ্গ রদ হলো। তারপরে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। এই বিষয়গুলো সবগুলোই কিন্তু আজকের এই টপিকের মধ্যে চলে আসবে। পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলের মধ্যে কিন্তু আমাদের যেই স্বাধিকার আন্দোলনের যে সূচনা বা এই যে উপমহাদেশের দেশভাগ, লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত, এগুলো অবশ্য পরবর্তী টপিকেও আসবে, 47-এর দেশভাগ এই সময়গুলোতে আসবে। সো ওভারঅল এই টপিকগুলোই হচ্ছে আমাদের আজকের টপিক। আমি আবারও মূল টপিকে একটু চলে যাচ্ছি। আমাদের মূল টপিক সেটা ছিল যে আজকের এই উপমহাদেশে যে ইয়েদের আগমন, ইংরেজদের আগমন, এবং হচ্ছে যে তাদের শাসন আমলের বিভিন্ন উল্লেখযোগ্য দিক, এটা ছিল মূল টপিক, যে উপমহাদেশের ইতিহাস এই 1757 থেকে 1947 পর্যন্ত। সো এই টপিকগুলোর উপরে আপনারা যেগুলো আমি দেখালাম এখানে বিস্তারিত, এগুলো একটু আপনারা দেখবেন এই রিলেটেড, এবং আপনারা এগুলো পড়বেন কোত্থেকে? আপনার পড়ার উৎস হচ্ছে আপনি অবশ্যই প্রথমে বোর্ড বই পড়বেন। গত ক্লাসে বলেছিলাম বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা সংশ্লিষ্ট এনসিটিভি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বইগুলো পড়বেন। এগুলো অনেক ডিটেলস এবং অনেক বেশি সমৃদ্ধ এই বইগুলো, এগুলো পড়বেন। এছাড়া বাংলা পিডি অথবা যে কোনো ভালো গাইড বই থেকে পড়তে পারেন। আর তার থেকে আপনি আরেকটা জিনিস যেটা আপনি খুব বেশি উপকৃত হবেন, আমাদের লাইভ এমসি ক্যাপের যে টপিক গুরু বাটনটা রয়েছে এটা দেখবেন, এবং সাবজেক্ট কেয়ার জিকেপিডিয়া বাটনের যে ভিডিও ক্লাসগুলো রয়েছে এই টপিকে, হ্যাঁ, আমাদের অ্যাপটাকে একটু দেখবেন। ভিডিও সেকশনে কিন্তু বিভিন্ন বাটনে, এটা তো খুব কমন টপিক, আপনি যদি প্রাইমারির টপিকগুলো দেখেন সেখানেও আছে, ইন্টারসিএতে আছেন সেখানেও আছে, তবে জিকেপিডিয়াটা দেখবেন, এটা বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাসকে কাভার করে আমাদের এই ক্লাসগুলো আছে, অ্যাপ থেকে আপনারা দেখে নিতে পারবেন। সেটার ভিডিও ক্লাস আছে, পিডিএফ আছে, পিডিএফটাও হচ্ছে সমৃদ্ধ পিডিএফ, এটা পিডিএফটাও হচ্ছে যে আপনার জন্য যথেষ্ট হবে, তবে আপনাকে বিভিন্ন 2-3টা সোর্স মিলিয়ে ক্রস চেক করে পড়ে তারপরে পরীক্ষায় অংশ নেওয়াটাই হচ্ছে বেটার। হ্যাঁ, আলাদা করে গাইড বই খুব বেশি যাওয়ার দরকার নেই, বিকজ গাইড বই যত পড়বেন আপনি কনফিউশন তত বাড়বে, আপনার কনফিউশন কমবে না।
আপনি বোর্ড বই পড়বেন, পাশাপাশি আমাদের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করবেন। সো আই হোপ যে আপনারা আজকের ক্লাস থেকে উপকৃত হলেন এবং আগামী 27শে ডিসেম্বর এই টপিকের উপরে পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি আপনার যে বিসিএস পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির লক্ষ্যে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।